গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বং ট্রাভেল হোলিক্স। এখন দেখতে পাচ্ছ ঘড়িতে বাজে রাত 2টো। এই টাইমে কিন্তু দুরকম মানুষ জেগে থাকে। এক হলো যারা নিশাচর প্রাণী, মানে রাত জেগে সিনেমা দেখে, ফোন ঘাটে, এইরকম। আর এক হলো যারা রাইডে যাবে বলে এক্সাইটেড হয়ে ঘুম থেকে উঠে পড়ে বা অ্যালার্ম দিয়ে রাখে। আমি যদিও বা 2টোর সময় অ্যালার্ম দিয়েছিলাম, বাট আমি 2টো বাজতে 15 মিনিট আগেই উঠে বসে রয়েছি শুধুমাত্র রাইডে যাওয়ার এক্সাইটমেন্টের জন্য। আর এই রাইডে কিন্তু আমাকে রিম্পাও জয়েন করছে। আজকের রেডি হওয়ার স্টাইলটা একটু আলাদা হবে, যেভাবে ব্লগাররা রেডি হয়, মানে ঘুম থেকে উঠে ব্রাশ করে, আজকে আমরা সেইভাবে রেডি হব। তো চলো ঝটপট রেডি হয়ে নিই। ওকে, তো ফাইনালি আমরা বেরোচ্ছি। ঘড়িতে 3:50 এক্স্যাক্ট, আর আমরাও রেডি। এই হলো রিম্পা, ফুললি রেডি। আমিও গিয়ার আপ হয়ে গেছি, শুধু গাড়িতে বসবো, স্টার্ট করব। চলো রাস্তা যেতে যেতে কথা বলছি এবার। ও ভাই, ঘড়িতে এখন ডট 4টে, আর আমরা শালকিয়া ছেড়ে বেরোলাম, মানে রাস্তায় উঠে গেছি। একটু এবার ঘামটা কমেছে শরীরে। তো যেটা আপডেট দেওয়ার আছে সেটা হলো, আমরা এখান থেকে মোটামুটি ফার্স্ট স্টেজে 200 থেকে 300 কিলোমিটার কভার করার চেষ্টা করব। মোটামুটি ধরে নাও, তাও শক্তিগড়ের আগে তো দাঁড়ানোর ইচ্ছা নেই একদম আমাদের দুজনেরই। আর আজকে আমরা যে রুটটা নেব সেটা হলো ডানকুনি টোল ট্যাক্স। মানে আমরা এখান থেকে সোজা যাবো এখন বালি, দেন বালি থেকে আমরা লেফট নিয়ে মানে ব্রিজটা ক্রস করে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, দেন ওখান থেকে ডানকুনির রাস্তাটা নেব, ডানকুনি টোল ট্যাক্সের। আর ওটা ধরেই আমরা আজকে যাব দুর্গাপুর, আসানসোল, কন্টিনিউ এরকমভাবে করতে করতে ঝাড়খণ্ড, বিহার, ইউপি অ্যান্ড ফাইনালি বারাণসী। এটাই আমাদের প্ল্যান। আমরা এখন আছি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে, আর মানে আমাদের বাড়ি থেকে 10-15 মিনিটের ডিস্টেন্সে এসছি। আর এর মধ্যে কিন্তু কুয়াশা চালু হয়ে গেছে, মানে রাস্তা পুরোপুরি ক্লিয়ার নয়। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই অবস্থা, আমি ভাবছি বিহার আর ইউপির কী অবস্থা হবে, আর ঝাড়খণ্ডে কী অবস্থা হবে। পুরো এগুলো ফগ হয়ে রয়েছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করি ওয়েস্ট বেঙ্গল ক্রস করতে করতে ফগ কেটে যাবে, সকালটা হয়ে যাবে, রোদের আলো ফুটে যাবে। লেটস সি। চলো, অ্যাজ ইউ অল নো, এই যে রাস্তাটা এখান থেকে দুটো ভাগে ভাগ হয়, একটা হলো খড়গপুর আর একটা হলো ডানকুনি, মানে ওল্ড দিল্লি রোডের দিকে। তো আমরা যাব রাইট সাইডে, ওদিকে দিয়েও যাওয়া যায়, ওদিকে ওই বাঁকুড়া বিষ্ণুপুরের রাস্তাটা হয়ে যাওয়া যায়। এই যে বোর্ডে দেখতে পাচ্ছ, এটা খড়গপুর। এটা একটু ঘুরে হবে, মানে 800 কিলোমিটারের কাছাকাছি ডিস্টেন্স পড়ে যায়। আর এটা দিয়ে আমাদের ডিস্টেন্স আজকে পড়বে অ্যারাউন্ড 700 কিলোমিটার। এই যে রাস্তাটা, এটা হলো ওল্ড দিল্লি রোড। এটা দিয়ে সোজা ওই নবদ্বীপ, কৃষ্ণনগর, মায়াপুর এই দিকে যাওয়া যায়। রিসেন্টলি মায়াপুরের ব্লগটা ছেড়েছি, তোমরা দেখেছো, সেটা হলো এই রাস্তা দিয়ে। আর এটা হলো সোজা ডানকুনি টোল ট্যাক্স। তো আজকে আমাদের ফার্স্ট টোল ট্যাক্স এখন 1 কিলোমিটারে আসবে। চলো ওটা ক্রস করি। এই হলো আমাদের ডানকুনি টোল ট্যাক্স। আর সামনের ভিউটা হলো এরকম, কিচ্ছু দেখা যাচ্ছে না। মোটামুটি 100 মিটার্স অব্দি ভিজিবিলিটি আছে, তার বাইরে আর কিচ্ছু নেই। আমি ডানকুনি টোল ট্যাক্স ক্রস করলাম পুরো ধোঁয়ার মধ্যে দিয়ে। দেখতে পাচ্ছ কি পরিমাণ ফগ আসছে, মানে এগুলো কিন্তু সব ফগ হয়ে রয়েছে। একটা হয় কুয়াশা, একটা হয় ধোঁয়াশা। এটা কুয়াশা তো আমার মনে হচ্ছে না, এটা ধোঁয়াশাই হতে পারে। আর পুরো মানে 100 মিটার্সের ওপরে আর ভিজিবিলিটি নেই। এই রকম ফগ, মানে এইরকম একদম ডেন্স ফগে কিন্তু কোনো দিনও এই সাদা লাইটটা অন করবে না। এই ইয়েলো লাইট ফগ কাটবে, নাকি ফগকে মানে আরও ডেন্স করবে। সাদা লাইট খুব ডেঞ্জারাস কিন্তু ফগের মধ্যে। আমি জাস্ট এই সিনারিওটা দেখানোর জন্য ক্যামেরা অন করলাম। আমার এখান থেকে লরিটার ডিস্টেন্স খুব জোর 20-30 মিটার হবে। আর এর মধ্যেই একদম ডেন্স ফগ, ঠিক আছে। আমি কিছু দেখতে পাচ্ছি না, মানে আমি লরিটাকেই দেখছি অ্যাকচুয়ালি। আমি জাস্ট লরিটাকে ক্রস করে দেখাচ্ছি। আমার ভিজিবিলিটি আমার নিয়ার টু 0। এই হলো আমার ভিজিবিলিটি। তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণ ফগ হয়ে রয়েছে এখানে। আর এখানে হাই স্পিড মেনটেন করা ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল। আমাকে এই 40-50তেই রাখতে হবে, আর না হলে আগে কোনো গাড়িকে অ্যালাউ করতে হবে। যে যাবে আমি তার পিছন যাব, আর অপশন নেই আমার কাছে। ঘড়িতে এখন বাজে পাক্কা 6টা, আর আমরা এখন কোথায় আছি? পাহাড়ে। অলমোস্ট বলা যায়, পিছনের ভিজিবিলিটি পুরো 0, কিচ্ছু দেখা যাচ্ছে না। না ওদিকে দেখা যাচ্ছে না, এদিকে দেখা যাচ্ছে। এই হলো অবস্থা। আর এই জায়গাটা হলো কি, বর্ধমান মশাগ্রামের কাছে। আমরা
আর না পেরে আমরা ওয়েট করছি রাস্তার ধারে, মানে সানরাইজটা হবে তারপর বেরোবো, কারণ রিস্ক নেওয়া যাবে না। এই রকম সিচুয়েশনে কোনো মতে রিস্ক নেওয়া যাবে না। কিছু দেখা যাচ্ছে না এইখান থেকে, ওইটা খুব জোর হবে 50 থেকে 70 মিটার, তার মধ্যেই ভিজিবিলিটি জিরো পুরো। দেখি কখন ক্লিয়ার হয়, তারপর একটা চান্স নেব আগে এগোনো। ততক্ষণ এখানেই দাঁড়িয়ে ওয়েট করবো। ঘড়িতে বেজেছে এখন 7:05, আর হাতে এরকম গরম ধোয়া ওঠা চা দিয়ে ধোয়া বেরোচ্ছে, মুখ দিয়েও ধোয়া বেরোচ্ছে। আমরা শক্তিগড় ক্রস করে গেছি, তখন তোমাদেরকে লাস্ট আপডেট দিয়েছিলাম, ওখানে দাঁড়িয়েছিলাম, এত কুয়াশা ছিল মানে এগোনোর রিস্ক আর নিইনি। তারপরে একটু কমতে এখন সানরাইজ হয়ে গেছে, কিন্তু সূর্যের দেখা আমরা পাইনি, বাট স্টিল একটু কমেছে কুয়াশা, সেই জন্য আমরা গুটি পায়ে নয় গুটি গাড়িতে আবার আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। আর মাঝখানে একটা এই চা ব্রেক নিয়েছি। গোপ্রো ঢোকানো ছিল, কারণ শিশির করে গোপ্রোর ভেতরে জল ঢুকে যাওয়ার চান্স ছিল, সেই জন্য গোপ্রো বার করা হয়নি। আবার গোপ্রো বের করা হবে, তারপরে তোমরা আবার ফটো ব্লগ এনজয় করবে। তো ট্রিপ আপডেট এখন দিই তোমাদের। মোটামুটি প্রায় 1-1.5 ঘন্টা বাদে আমি ট্রিপ আপডেট দিতে এসেছি, এই কারণে যে পরিমাণ কুয়াশা ছিল তোমরা তো দেখলে কীরকম ছিল। তো তার মাঝখানে একটা সমস্যা হয়ে গেছিলো, আমার গোপ্রোর ব্যাটারি ঠান্ডার মধ্যে খুব তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যায়। তো গোপ্রোর ব্যাটারিটা ডিসচার্জ হওয়ার সঙ্গে সঙ্গে গোপ্রো আর অনই হয়নি। আর তার উপর যে পরিমাণে কুয়াশা ছিল আর যে পরিমাণে ময়েশ্চার ছিল, গোপ্রোর পুরো চারিপাশে মানে জলের ফোঁটা 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 জমে গেছিলো। আর গোপ্রো যেহেতু মোটো ব্লগিংয়ের সেট আপে থাকে, তো গোপ্রো ফুললি ওয়াটারপ্রুফ কিন্তু থাকে না। মানে মোটো ব্লগ যারা করে তারা হয়তো জানে যে গোপ্রোটার মধ্যে ওই অ্যাডাপ্টার লাগাতে হয়, তো সাইডের যে এটা ওয়াটারপ্রুফিং কেসটা ওইটা খুলে দিতে হয়। আর তার জন্য অনেকখানি জল আশপাশে জমে গেছিলো, তাই জন্য আমি গোপ্রোটাকে খুলে রেখেছিলাম যে ফগটা কাটলে আমি গোপ্রোটা লাগাবো। তো ফগটা কিছুটা এখন কেটেছে, বাট সূর্যের দেখা কিন্তু এখনো পাইনি আমরা। ঘড়িতে এখন 7:30 হয়ে গেছে, আর বলতে বলতেই আবার সেই একদম ডেন্স ঘন কুয়াশা চালু। মানে কত হবে, 1 কিলোমিটার 2 কিলোমিটার এসছি, হ্যাঁ আবার এরকম চালু। মানে ভিজিবিলিটি নিয়ার টু জিরো, এখান থেকে ওই 50 মিটার দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। হয়তো গোপ্রো লেন্সে ফগ জমে গেছে, বাট সামনেটা দেখো, কিছু করার নেই। সিরিয়াসলি ভাই, আলাদাই ওয়েদার। এটা অ্যাডভেঞ্চার হচ্ছে আমাদের। যদি রাস্তার কন্ডিশন বলি, মানে ডানকুনির পর থেকে ডাইভারশন আর ডাইভারশন। 1 কিলোমিটার যাচ্ছি একটা করে ডাইভারশন, 1 কিলোমিটার 2 কিলোমিটার 4 কিলোমিটার যাচ্ছি আবার একটা ডাইভারশন, এই করেই কেটে গেল, ভর্তি ডাইভারশন পুরো। এখন ঘড়িতে হয়েছে টাইম 7:40, আর মোটামুটি লাস্ট 5 থেকে 10 মিনিট ধরে এরকমই পুরো লরির লম্বা জ্যাম। ওই ঠেলে কাটিয়ে কোনো রকমে বেরিয়ে আসছি। আমি জানি না এটা কোন জায়গায় আছি, কারণ ম্যাপসেও জায়গার নাম কিছু দেখাচ্ছে না, খালি রোড দেখাচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, বর্ধমান দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। আচ্ছা, এই যে জ্যামটা, এটা ওই রোড এক্সপেনশনের জন্য কাজ হচ্ছে, যে ওভারব্রিজ বানাচ্ছে, সেই জন্য এই জ্যামটা। ফাইনালি আমার গাড়ি 80 টাচ করলে এতক্ষণ পর, সেই কলকাতা থেকে বেরিয়ে দুর্গাপুর অবধি এই প্রথম ছুলাম আমি। আর একদম ফ্রি ওপেন স্ট্রেচ পেয়েছি, একদম টারম্যাক কালো ডার্ক পিচ রোড। মানে মনটা খুশি হয়ে গেছে আমার, ওই জন্য এত কিছু সিনোনিম মানে অ্যাডজেক্টিভ বলছি আমি। এখানটা একটু টেনে নিই, স্পিডটা মেনটেন করি আর কিলোমিটারটা কভার করি, কারণ অনেকখানি লেট হয়ে গেছে আমাদের। আমরা জাস্ট দুর্গাপুর রেলওয়ে স্টেশনকে পিছনে রেখে এগিয়ে এলাম। এখানে রাস্তাটা একটু আমার অদ্ভুত লাগছে নাকি এরকমই আমি বুঝতে পারছি না। আর এই হলো দুর্গাপুর জাংশন মল। এখানেই সামনে রাস্তাটা দেখছি আমি, একবার এরকম নামছি আবার এরকম উঠছি, আবার নামছি আবার উঠছি, বাট খুব মজা লাগছে। উঁচু নিচু ডান দিক বাদিক সবই রয়েছে, তো একঘেয়ে সেই সোজা লম্বা স্ট্রেচ 200 কিলোমিটার ওরকম নয়। ঘড়িতে এখন 10:10, আর এই যে মোড়টা, এখান থেকে এদিকে হলো আসানসোল সিটি, মানে আসানসোল মেন সিটি যেটা, আর সোজা ধানবাদ। রাস্তার সিনিক বিউটি আলাদা এখানে, অসাধারণ। এরকম মানে নামছে উঠছে বোরিয়ত নেই। এই রাস্তায় বাইক চালাতে গাড়ি চালাতে বোর লাগবে না, যে কেউ এন্টারটেইন হবে, মানে এত সুন্দর। আর রাস্তাটা ছোট্ট গর্ত, নুড়ি পাথর, নোংরা প্লাস্টিক কিচ্ছু নেই, কিচ্ছু না, জাস্ট নিট অ্যান্ড ক্লিন পুরো। গুগল ম্যাপ অনুযায়ী আমরা যে ডেস্টিনেশনে ব্রেকফাস্ট করব, সেই ডেস্টিনেশনের কাছে আমরা পৌঁছে গেছি। মানে বরাকর নদীর উপরে বরাকর ব্রিজের কাছে পৌঁছে গেছি আমরা, যেটা ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার। ওখানে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করব, আর ওখানেই তারপর কথা বলছি বাইক থেকে নেমে, কারণ একটু কোমরটা টান করতে হবে, কোমরটা একটু হালকা ব্যথা করছে। এটা হলো আজকের আমাদের ফার্স্ট বর্ডার, মানে ওয়েস্ট বেঙ্গল ক্রস করে আমরা এবার ঝাড়খণ্ডে ঢুকছি। ফার্স্ট স্টেট, এখনও আমরা 2টো স্টেট কভার করব,
ঝাড়খণ্ড কভার করে বিহারে ঢুকবো, বিহার কভার করে ইউপিতে ঢুকবো। তো এই হলো বরাকর রিভার আর এই হলো বরাকর ব্রিজ। দেখি যদি দাঁড়ানো যায় তাহলে, আই হোপ দাঁড়ানো নিয়ম নেই। এই ব্রিজটা হলো, এই ব্রিজটা নয় অ্যাকচুয়ালি এই নদীটা হলো ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার। ব্রিজের ওপরে দাঁড়ানোর নিয়ম নেই, তাই ব্রিজের ওপরে আর দাঁড়াইনি। ব্রেকফাস্টটা আমরা করব ওই গাছের নিচে, এইচপি পেট্রোল পাম্প আর তার সামনে ওই গাছ, আর ওই গাছের নিচে আমরা দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব। এখন আমরা দাঁড়িয়েছি ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করে, মানে সবে ঝাড়খণ্ড ঢুকেছি। আর ঢুকেই এখানে একটা হল্ট নিয়েছি ছোট্ট ব্রেকফাস্টের জন্য। বাড়ি থেকে আনা স্যান্ডউইচ দিয়ে ব্রেকফাস্ট করবো। বাড়ি থেকে আনা মানে দোকান থেকেই কেনা, বাড়ি থেকে জাস্ট গরম করে নিয়ে এসেছি। সেটা দিয়েই আপাতত ব্রেকফাস্টটা সারবো, কারণ এখন কোনো দোকানে গেলে আবার তৈরি করতে অনেক সময় নষ্ট হবে, সেই জন্য এটা দিয়ে কাজ চালিয়ে নেবো এখন। তারপরে লাঞ্চেরটা পরে ভাবা যাবে যদি পেট ভরে যায়। আর লাঞ্চ করবো না, টাইম ওয়েস্ট করবো না, সোজা একদম বারাণসী। আর যদি হয় তাহলে লাঞ্চ করবো। চলো ব্রেকফাস্টটা তখন কমপ্লিট করি, কমপ্লিট করে তারপরে আবার মোটো ব্লগ। স্যান্ডউইচটা দেখাও। এই তো স্যান্ডউইচ দেখানোর আমার কি আছে, নজর দেবে সবাই, ই ততদিনে বাবা, খাওয়া হয়ে যাবে, মানে হজম হয়ে যাবে। এটা কি স্যান্ডউইচ? আচ্ছা ঠিক আছে, চলো ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্ট সেরে আবার মোটো ব্লগই দেখা হচ্ছে 5 মিনিট 10 মিনিটের একটু কোমর টান আর পেট পুজোর ব্রেক। ব্রেকফাস্ট ডান আমাদের, মোটামুটি 15-20 মিনিট একটা ব্রেক নিয়ে নিয়েছি। ঘড়িতে এখন হয়ে গেছে টাইম 11:10। আর যেহেতু আমরা এখন ঝাড়খণ্ডে আছি, ঝাড়খণ্ডের একটা স্পেশাল ফিচার তো ইউজ করতেই হবে, সেটা হলো ঝাড়খণ্ডের পেট্রোল। ঝাড়খণ্ডে আমাদের ওয়েস্ট বেঙ্গল আর বিহারের থেকে পেট্রোল অনেক চিপ, অনেক কম দাম। দ্যাটস ওয়াই ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প দেখে আমরা পেট্রোলটাকে রিফিল করে নেব। আর চম্পারন ক্রস করার আগেও আমি পেট্রোলটাকে আবার ফুল ট্যাঙ্ক করে নেবো, যাতে আমার কিছু টাকা হলেও বাঁচবে। চলো সোজা পাম্পে গিয়ে রিফিল করে তোমাদেরকে বলছি আমি এক্স্যাক্ট কত মাইলেজ পেলাম এই 216 কিলোমিটারে। ওকে, এই একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পেয়েছি। এখানে দেখি স্পিড আছে কি না। স্পিড 95 বা XP 95 আছে 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 আছে। फुल कीजिए भैया। पावर 654.56। অলওয়েজ বি কেয়ারফুল। পেট্রোল যাই ভরো না কেন, যখনই ভরো না কেন, এয়ার প্রেশার সবসময় ওকে রাখবে, চেষ্টা করবে। আর নাইট্রোজেন হলে তো কোনো কথাই নেই। আমি অ্যাজ ইউজুয়াল আগা করে নাইট্রোজেন ইউজ করে আসি, তো ওটার বেনিফিট আছে। এবার হলো মাইলেজের হিসাব। মাইলেজের হিসাব করতে গেলে লাগবে আমার ফোন। আমার তেল ঢুকেছে 6.11 লিটার, আর আমার গাড়ি চলেছে 230 কিলোমিটার। 230.6 ডিভাইডেড বাই 6.11, ওয়াও 38। 38-এর মাইলেজ পেয়েছি আমি। লেগে বেশি, গুড জব। আর আরেকটা জিনিস পেট্রোল পাম্পে কিন্তু ম্যান্ডেটরি, সেটা হলো ফ্রি এয়ার। নাইট্রোজেন হোক বা নর্মাল এয়ার, পেট্রোল পাম্পে ওগুলো ফ্রি হয়, ওগুলোর জন্য কোনো পে করতে হয় না। আদার্স বাইরে হলে পে করতে হয়। পেট্রোল পাম্পে কিন্তু আরও কয়েকটা ফ্যাসিলিটি আছে, যেমন ওয়াশরুম, মেডিকেল এমার্জেন্সি, বা রাত্রিবেলা কোথাও ফেসে গেলে সেই মুহূর্তে তোমাকে থাকতে দেওয়া, এগুলো কিন্তু পেট্রোল পাম্পের নেসেসিটি রুলের মধ্যে পড়ে। তো এগুলো যারা জানো না তাদের জন্য বলছি আমি, এগুলো পেট্রোল পাম্প অথরিটি থেকে সার্টিফাইড, মানে পেট্রোল পাম্প তোমাকে এগুলো প্রোভাইড করতে বাধ্য। তো এগুলো জেনে রাখা ভালো আর কি। আমিও ভেসেছিলাম একবার, সেই হিসেবে জানি, তার আগে আমিও জানতাম না। তো এটা বলে রাখলাম, আই হোপ তোমাদের কোনো দিন কাজে লাগবে। চলো এবার ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে বেরোবো আমরা। ঘড়িতে টাইম এখন হয়েছে 11:50, আর একটু পেট্রোল পাম্পে ফ্রেশ হতে টাইমটা বেশি লেগে গেল। তো আমাদের রিফিউলিং ডান, এভরিথিং কমপ্লিট। এবার সোজা গিয়ে দাঁড়াবো বিহারে, কারণ অনেকখানি টাইম আমরা কিন্তু নষ্ট করে ফেলেছি। প্রায় 2-3 ঘন্টা আমরা রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলে ভিডিও করতে করতেই নষ্ট করলাম। ঘড়িতে এখন টাইম 12:00, আর আমরা কমপ্লিট করেছি 240 কিলোমিটার। আর আছি এখন আমরা কিন্তু ঝাড়খণ্ডে, বিহার এখনো ঢুকতে পারিনি। আমরা টাইম শিডিউলের প্রায় 2 ঘন্টা লেটে চলছি। তো এই 2 ঘন্টাটা আমি এখন কভার করব, সোজা টানবো এখান থেকে ঝাড়খণ্ড থেকে একদম বিহারের বর্ডার অবধি। তার আগে একটা জিনিস ডিসকাস করা হয়নি, সেটা হলো আজকে আমাদের প্ল্যান কি। আজকে বেসিক্যালি আমরা বারাণসী পৌঁছাবো, বাট কালকে থেকে আমাদের প্ল্যান চালু হবে। সেটা হলো বারাণসীর অথেন্টিক খাওয়া দাওয়া, থাকা, আর বারাণসী এক্সপ্লোর করতে গেলে কি কি জায়গা এক্সপ্লোর করা উচিত, কোনটা এক্সপ্লোর না করলে বারাণসী যাওয়া বেকার, সেই জিনিসগুলোকে খুঁটিয়ে দেখানোর চেষ্টা করব। তো আমাদের সঙ্গে থাকো, আমাদের ব্লগটা দেখো, ভালো লাগলে অবশ্যই জানাবে, কমেন্ট করবে।
ওকে ওকে, গুড নিউজ, ব্যানারে আমি বারাণসী দেখে নিয়েছি, এখান থেকে মাত্র 404 কিলোমিটার। আর দিল্লি আগ্রা ওদিকে আমি হাত বাড়াচ্ছি না এখন, বারাণসী 404। আর আমার এখানে মিটারে উঠে গেছে 256, মানে 400 200 600 56 4 60, 660 কিলোমিটার বারাণসী দেখাচ্ছে। টোটাল কিলোমিটার কত হয় দেখবো, যে এই বোর্ড ঠিক না আমার গাড়ির মিটার ঠিক। এই যে রাস্তাটা, এটা মনে হচ্ছে ইনফিনিটি রাস্তা, মানে রাস্তাটা গিয়ে কোথাও শেষ হচ্ছে না, মানে এরকম যাচ্ছে, নিচে নেমে গেলে দেখো দেখো আস্তে 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 ডিসক্লোজ হবে। ওয়েট, এই দেখো এরকম উঠেছে, আবার নিচে রাস্তাটা নেমে আবার উপরে উঠেছে, আলাদাই লাগছে, আলাদাই সেরা। ওকে, তো ওয়েলকাম ব্যাক। ঘড়িতে এখন বাজে ঠিক 4:45। আমরা দুপুরে লাঞ্চ করলাম। আনফর্চুনেটলি লাঞ্চের যে ভিডিওগুলো সেগুলো ভুল করে ডিলিট করে ফেলেছি, আর সেগুলো রিকভারও করতে পারছি না, মানে রিসাইকেল বিন থেকেও ডিলিট হয়ে গেছে। একটু রিম্পার ঘুম পাচ্ছিল, তার জন্য 1 ঘন্টার মতন ও ঘুমিয়েওছে ধাবাতে, সেই জন্য আমাদের 2 ঘন্টা লেট হয়ে গেছে টোটালে। এবার আমাদের রাত্রিরে সেই লেটটাকে কভার করতে হবে, তো আমরা এখন 4:45টার সময় আবার রাইড স্টার্ট করলাম। তো টোটালে আমরা এখন 4 ঘন্টা লেটে চলছি প্ল্যান করা শিডিউলের মাঝখানে। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, মানে একটা সুন্দর সানসেট হচ্ছে, সুন্দর সানসেট, যা গাছের আড়ালে ঢুকিয়ে গেল। এ দেখো, দারুণ লাগছে, দারুণ সোনালি কুসুম লাগছে। চলো, এটার জন্য একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট বানতে হয়। আর পাশে মাউন্টেন রেঞ্জটা, তার সঙ্গে সঙ্গে ঠান্ডাটা বাড়ছে, যত সূর্যের তেজ কমছে এবার ঠান্ডাটা লাগছে, ফাটবে। বিহার ঢুকতেই ফাটবে, বুঝতে পারছি আমি ভালো মতো। লেটটা করা উচিত হয়নি। হায়, পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো, সূর্য ডুবে গেছে, সূর্যের আভাটা রয়েছে আর পাহাড়ের রেঞ্জটা। ঘড়িতে এখন বাজে হলো গিয়ে 5:51, মানে 6টা। আর এখান থেকে এখন দেখাচ্ছে আমাদের 7 ঘন্টা লাগবে পৌঁছাতে 300 কিলোমিটার, যেটা ইম্পসিবল লাগছে এই মুহূর্তে দাঁড়িয়ে। বুঝতে পারছি না হঠাৎ করে টাইমটা তো বেড়ে গেল কেন। যাই হোক, আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি পৌঁছানোর। আর সিরিয়াসলি মানে পুরো মোটো ব্লগটা সব বিগড়ে গেল, প্ল্যানিংগুলো আর কি, একটু লেট হয়ে। বিহারে আমরা এখন ঢুকবো রাত্রিবেলা, মানে আমরা এখন বিহারে ঢুকতে চলেছি আর কি, বাট বিহারের দেখানোর মতো কিছুই থাকবে না আমাদের কাছে। ফাইনালি বোর্ডে দেখতে পেরেছি চৌপাড়ান, শেরঘাটি, এইদিকে যেতে হবে, ঔরঙ্গাবাদ আর সাসারাম, 167। ঠিক রোডেই আছি, খালি রোডটা ভালো থাকিস ভাই। চলো দেখা যাক। চৌপাড়ান 20 কিলোমিটার এখান থেকে, মানে চৌপাড়ান ফরেস্টটা আমি তাড়াতাড়ি ক্রস করতে চাই আর কি। আর আই হোপ 1 ঘন্টার মধ্যে চৌপাড়ানটা ক্রস করে যাবো। তারপর কি, তারপরে রিস্ক নেই। চৌপাড়ানের জঙ্গলটা খুবই মারাত্মক, ডেঞ্জারাস। এমনি তো ফরেস্ট, মানে একদম ডিপ ফরেস্ট, পশু পাখির আতুরঘর, প্লাস কিছু কথা শুনেছি আমি, তো সেই জিনিসগুলোর জন্য চৌপাড়ান জঙ্গলটা আমি সন্ধ্যের মধ্যেই কাটিয়ে ফেলে বেরিয়ে যেতে চাই, রাত করতে চাই না। চলো, 20 কিলোমিটার আছে, আগে চৌপাড়ান জঙ্গলে ঢুকি, তারপর কথা হবে। আর বিহারের বর্ডারটা আমি অবশ্যই দেখিয়ে দেবো, ফাল্গু রিভার সেটা। এই যে লাইনগুলো, এটা হলো বিহারের বর্ডারে ঢোকার লাইন। এটা চৌপাড়ান ফরেস্টের সাইডের বর্ডারের সিকিউরিটি, আর ওই সাইডে মনে আর একটা হবে। আচ্ছা, চম্পারণ ফরেস্ট ক্রস করেই চৌরাহা বলে একটা জায়গা পড়ে। চৌরাহা হলো নাকা চেক পয়েন্ট বা নাকা পুলিশ পয়েন্ট। চম্পারণ জঙ্গল ক্রস করে বিহারে ঢোকার জন্য এই চেকপোস্ট ক্রস করতেই হবে। এটা না ক্রস করলে বিহারে ঢোকার রাস্তা একমাত্র ফাল্গু নদী দিয়ে, যেটা হলো বিহার আর ঝাড়খণ্ডের বর্ডার। বাট আই হোপ রাত্রে বেশি কিছু দেখাতে পারবো না, যেটুকু আমার ফগ লাইটের জোর, সেই হিসেবে যতখানি দেখতে পাবে ততখানি। এই সিচুয়েশনটা ভাবো, খালি এরকম নির্জন রাস্তা, কোনো গাড়ি নেই, একটা এরকম তোমার নিজের একটা বাইক, আর এরকম ফরেস্টের মাঝখান দিয়ে জিপ ফেটে যাবে পুরো, আমার তো ফেটে যাবে ভাই। সন্ধে 6:40 এখন, আর আমরা জাস্ট চৌপাড়ান ক্রস করে বিহার ঢুকলাম, মানে চৌপাড়ান ফরেস্টটা জাস্ট ক্রস করেছি। অসামান্য অভিজ্ঞতা। কি সব লোকজন মায়েরি খেয়ে দিয়ে রাস্তার মধ্যে বদলতে পারছে, গাড়ির চাকায় পড়লো আমার। যদি ঠিকঠাক জায়গায় পড়তো আমার চাকাটা এক্ষুনি স্লিপ করতো। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমরা এখন বিহার ঢুকলাম জাস্ট চৌপাড়ান ক্রস করে। আর ভাই ঠান্ডা, চৌপাড়ান ফরেস্টের মা বাবা রে, সিরিয়াসলি ওই লেভেলের ঠান্ডা।
ঠিক এরপরেই এমন একটা ঘটনা আমাদের সঙ্গে ঘটে যায় যার জন্য আমরা প্রস্তুত একদমই ছিলাম না, আমরা দুজনের কেউই। তো আগে ঘটনাটা দেখে নাও, তারপরে ভিডিওটা কন্টিনিউ করিনি আমরা সেই দিন। পরের দিনে আমি ভিডিওটাকে এন্ড করেছি। সেই দিন রাত 3টের সময় আমরা বেনারস পৌঁছেছিলাম। এখন রাত 10টা বাজতে যায়। আমি বিহারের একটা পেট্রোল পাম্পে আশপাশে কোনো লোক নেই, আর গাড়ির কন্ডিশন হলো এইরকম। এরকম সেলফ মারছি, সেলফে এরকম করে গাড়ি অন হচ্ছে না। কি অন হচ্ছে না? সেলফে অন হচ্ছে না। রাত 10টা বাজে এখন। ফাইনালি ঘড়িতে এখন 2টো। আমরা জাস্ট হোটেলে এলাম। হোটেলটা আমি তোমার দেখিয়ে দিই। হোটেলটা খুব একটা বড় সড়ো নয়, কোজি নয়, বাট হোটেলের মেন ইউএসপি হলো এইটা। মানে আমি রীতিমতো ঘাট, আমি এখান থেকে আরতি দেখতে পাবো। আর এটা হলো মীর ঘাটে। হোটেলের বাকি ডিসক্রিপশন আর ডিটেলস আমি দিয়ে রাখছি এখানে। আর বাইকের সমস্যাটা সমাধান হয়ে গেছে। চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা বেশি লম্বা করছি না। রিপাও টায়ার্ড, আমিও টায়ার্ড। কালকে রাত 3টের সময় এসেছি এখানে, আর সম্ভব হচ্ছে না। দ্যাটস ওয়াই অন্নপূর্ণা ভবন থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে আমরা এখন শোবো। তো মোটামুটি এখনও 6-7 ঘন্টা ঘুমাবো এখন এই মুহূর্তে দুপুরবেলা। এটা ফার্স্ট এপিসোড খুব হেক্টিক গেছে, খুব প্রবলেমেটিক গেছে। আর মেন প্রবলেম তো গাড়িটা খুব ভুগিয়েছে। যাই হোক, অ্যাটলিস্ট শেষটা ভালো যার, সব কিছু ভালো তার, শুনে আসছি বড়দের মুখে। তো চলো দেখা যাক ট্রিপটা এন্ড কীভাবে হয়। শুরুটা খারাপ দিয়ে হলো, শেষটা হয়তো ভালো দিয়েই হবে। টাটা, বাই বাই। আর এন্ড অফ ডে 1 আজকে শ্যুট করছি ডে 2তে। আর আজকের ভিডিওটা কিন্তু স্পেশাল হবে, কারণ আজকে গঙ্গা আরতিটা দেখাবো। কালকে যাবো মির্জাপুর, ওয়েব সিরিজটা তোমরা দেখেইছো। পরপর ইন্টারেস্টিং এপিসোডগুলো আমরা দিতে থাকবো বারাণসী এক্সপ্লোরেশনের। টোটাল 5টা এপিসোড আসবে। তো চলো দেখা হচ্ছে পরের এপিসোডে।